প্রবাসে থেকে যতগুলি গণমাধ্যমকে নিবন্ধন দিয়ে কি হিসাবে গণমাধ্যম জগতে শুধু বরিশাল অঞ্চলে নয়, জাতীয় রাজনীতিতে এবং গণমাধ্যমের ইতিহাসে প্রবাসী সরকারের গণমাধ্যমের প্রতি স্বীকৃতির সাক্ষী হিসাবে উপস্থিত আছে। এই কারণে বিপ্লবী বাংলাদেশের এই ৫৬তম প্রতিষ্ঠাবার্ষিকীতে আমি এই পত্রিকার প্রতিষ্ঠাতা, সম্পাদক এবং প্রকাশক বীর মুক্তিযোদ্ধা জনাব নুরুল আলম ফরিদকে বিশেষভাবে অভিনন্দন জানাই, ধন্যবাদ জানাই এবং কৃতজ্ঞতা জানাই। এটা আমাদের জন্য অত্যন্ত গর্বের বিষয় যে বরিশালের এই পত্রিকাটি প্রবাসী সরকারের স্বীকৃতি দানকারী পত্রিকাগুলির মধ্যে একমাত্র টিকে আছে। এবং আমি একই সঙ্গে বিপ্লবী বাংলাদেশের জন্মলগ্ন থেকে এই পর্যন্ত সংশ্লিষ্ট সকল কর্মকর্তাবৃন্দ, সাংবাদিকবৃন্দ, বিপ্লবী বাংলাদেশ পরিবারের সকল সদস্যবৃন্দকেও আমি অভিনন্দন জানাই এবং ৫৬ বছরের এই যাত্রা পথে তাদের যে কঠিন লড়াই, সেই কারণে তাদেরকে শুভেচ্ছা জানাই। যখন বিপ্লবী বাংলাদেশ শুরু হয়েছিল তখন পৃথিবীর গণমাধ্যম আর এখন পৃথিবীর গণমাধ্যম আকাশ পাতাল পার্থক্য। এবং বাংলাদেশের গণমাধ্যম জগতে আপনারা যারা সাংবাদিক ভাই বোনেরা কাজ করেন, আপনারা নিশ্চয়ই আমার চাইতে বেশি জানেন। আমাদের পৃথিবীতে মানব সভ্যতাতে ইন্টারনেট আবিষ্কার হওয়ার পরে এবং ডিজিটাল টেকনোলজি আবিষ্কার হওয়ার পরে এক নতুন পৃথিবীর মধ্যে আমরা প্রবেশ করেছি। আমাদের পাশে এখন হাত ধরাধরি করে কৃত্রিম বুদ্ধিমত্তা কাজ করে এবং এটা একটা চ্যালেঞ্জ হিসেবে দেখা দিয়েছে সভ্যতার জন্য, বিশেষ করে গণমাধ্যমের জন্য। কৃত্রিম বুদ্ধিমত্তার যে দক্ষতা এবং ক্ষমতা, এই পরিমাণ দক্ষতা এবং ক্ষমতা যদি বাড়তেই থাকে তাহলে সাংবাদিকতা এবং গণমাধ্যমের এই পেশার একটা বড় অংশ মানুষের আর প্রয়োজন পড়বে কি পড়বে না। যে কোনো একটা প্রশ্ন করলেই যখন কৃত্রিম বুদ্ধিমত্তা উত্তর দিয়ে ফেলতে পারে, তখন ডাক্তারের প্রেসক্রিপশন দেওয়ার ক্ষমতা, উকিলের মোসাবিদা করার ক্ষমতা এবং সাংবাদিকের যে কলম লেখার ক্ষমতা, এই ক্ষমতাগুলি কৃত্রিম বুদ্ধিমত্তার আওতাধীনে যদি চলে যায়, তখন সেবা গ্রহণকারীরা এই পেশার প্রতি আর ওই পরিমাণ আকৃষ্ট থাকবেন কিনা, এটি একটি চ্যালেঞ্জ হিসেবে আবির্ভূত হয়েছে। ৫৬ বছরের বিপ্লবী বাংলাদেশের প্রতিষ্ঠা লগ্নে দাঁড়িয়ে সংশ্লিষ্ট গণমাধ্যমের সকল পর্যায়ের ব্যক্তিবর্গকে আমি বিনীতভাবে মনোযোগ দেওয়ার জন্য আহ্বান করব বিজ্ঞান এবং সভ্যতার এই জটিল অগ্রগতির দিকে। যারা চক্ষু মেলিয়া অগ্রগতির এই জটিল পথ পরিক্রমাকে না দেখেন, না বোঝেন, তাহলে কেবলই কিন্তু একসময় স্মৃতি হয়ে দেখা দিবে বিপ্লবী বাংলাদেশ অথবা কাগজের ছাপার সকল গণমাধ্যম এবং পত্রিকা। এমন একটা সময় ছিল যখন বড় বড় মিডিয়া হাউস সম্পর্কে এই মন্তব্য করলে তারা হয়তো রুষ্ট হতেন এবং তারা হয়তো এই ধরনের মন্তব্যকে ঔদ্ধত্য মনে করতেন। কিন্তু এখন গণমাধ্যমের মিডিয়া হাউস নিজেই মাল্টিমিডিয়ার উপরে এমনভাবে ডিপেন্ডেন্ট হয়ে পড়েছেন, প্রমাণ হয় তার বিশাল অট্টালিকার চাইতে তার মাল্টিমিডিয়া কক্ষ অনেক বেশি ক্ষমতা সম্পন্ন। পরিবর্তনের এই পরিস্থিতিটাকে ভাষা ভাষাভাবে দেখলে চলবে না। পরিবর্তনের এই পরিস্থিতিটাকে গভীরভাবে দেখতে হবে এবং শুধু দেখলেই চলবে না, এটাকে অনুভব করতে হবে, এটাকে উপলব্ধি করতে হবে এবং ভবিষ্যৎ সাজানোর জন্য এই অভিজ্ঞতাটাকে কাজে লাগাতে হবে। আমার সামনে ফটো সাংবাদিকরা উপস্থিত আছেন, আমার সামনে যারা এই বক্তব্য নোট করছেন তারা আছেন, বিপ্লবী বাংলাদেশের প্রকাশক সম্পাদক সহ বিশিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত আছেন, আমার প্রিয় রাজনৈতিক দল বাংলাদেশ জাতীয়তাবাদী দলের
কেন্দ্রীয় নেতা চান ভাই, মহানগরীর সাবেক আহ্বায়ক জাহিদ, যুবদলের কেন্দ্রীয় নেতা তসলিম, মহানগরীর নেত্রী আফরোজা নাসরিন সহ এখানে উপস্থিত ছাত্রদলের নেতা মুন্না সহ এখানে যারা উপস্থিত, তাসনিম সহ এখানে আমার প্রিয় সহকর্মীরা আছেন, বাসদের নেত্রী মনীষা আছে, ছাত্র ফ্রন্টের একজন নেতাকেও দেখলাম, সুধীবৃন্দরা আছেন। আমি আপনাদের সকলের কাছে বিনীতভাবে আহ্বান করতে চাই, বিপ্লবী বাংলাদেশের এই 56 বছরের জন্মদিনের শুভেচ্ছা এবং ইতিহাস চর্চা করতে গিয়ে আমরা একটু গভীরভাবে গণমাধ্যমকে বোঝার চেষ্টা করতে পারি। আমি যেহেতু এই মন্ত্রণালয়ের দায়িত্বে নিয়োজিত আছি এবং বিপ্লবী বাংলাদেশ যেহেতু একটা গণমাধ্যমের শক্তিশালী একটা ঐতিহ্য, সেই কারণে আমি এই সুযোগে আপনাদেরকে এ বিষয়ে বিনীতভাবে আহ্বান রাখলাম, আপনাদের আজো ঘুম আজো জাগা সচেতনকে আরও অনেক বেশি সজাগ করার জন্য। বিপ্লবী বাংলাদেশের এই বৈশিষ্ট্যের পরে আরেকটি বৈশিষ্ট্য, সেটি হচ্ছে তার অস্তিত্ব দক্ষিণ বাংলায়। দক্ষিণ বাংলার অস্তিত্বের কারণে বিপ্লবী বাংলাদেশ সারা দেশের জন্য সংবাদ তৈরি করার পাশাপাশি দক্ষিণ অঞ্চলের মানুষের কথাগুলিকে সে সাজানোর ক্ষমতা রাখে। যে কথা আপনারা বলেছেন, দক্ষিণাঞ্চলের সমস্যাগুলিকে যখন আমরা ছোট ছোট পরিসরে বলি, এই কথাগুলিকে আরও অনেক বৃহত্তর পরিবেশে নেওয়ার ক্ষমতা আছে গণমাধ্যমের। আমি বিপ্লবী বাংলাদেশের 56তম প্রতিষ্ঠা বার্ষিকীর এই ক্ষণে বরিশালের সকল গণমাধ্যমকে অনুরোধ করব, আপনাদের একটি সম্মিলিত উদ্যোগ থাকা দরকার দক্ষিণ অঞ্চলের সমস্যাগুলিকে চিহ্নিত করা এবং সরকারের নজরে আনার জন্য একটা জনমত তৈরি করার জন্য। আমরা কেবল ভাষা উন্নয়নের যেই গল্প শুনতাম, বড় বড় মেগা প্রজেক্ট, দৃশ্যমান বিশাল অট্টালিকা, স্পর্শ করার মতো বড় বড় গাড়ি, উন্নয়ন বলতে এখন আর সেই উন্নয়ন বোঝায় না। এখনকার উন্নয়ন হচ্ছে মাটির নিচে লুকিয়ে থাকা আমাদের গ্যাস সম্পদ। বিগত সরকার 17 বছরে উত্তোলন করতে পারে নাই অথবা করে নাই। না করার কারণে কার লাভ হয়েছে? যিনি বিদেশ থেকে এলএনজি, সিএনজি এবং তেল আমদানি করেছেন। আমদানিকারকদেরকে লাভ দেওয়ার জন্য হাজার হাজার গুণ বেশি টাকা দিয়ে বিদেশ থেকে জ্বালানি আমদানি করে আমার বিদ্যুৎ ব্যবস্থা এবং কাঠামোকে নির্ভরশীল করে রাখা হয়েছে আমদানি নির্ভর জ্বালানি নীতির উপরে। আমদানি করার জন্য বৈদেশিক মুদ্রা লাগে। আমাদের দেশের অর্থনীতিতে বৈদেশিক মুদ্রার সংকট আছে, কেননা একমাত্র রেডিমেড গার্মেন্টস বিদেশে রপ্তানি করে যতটুকু আমরা বৈদেশিক মুদ্রা পাই, আর আমাদের রেমিটেন্স থেকে যে বৈদেশিক মুদ্রা পাই, এর বাইরে আমাদের বৈদেশিক মুদ্রার তেমন কোনো অর্জন নাই, তেমন কোনো উপার্জন নাই। এরকম একটি দুর্বল বৈদেশিক মুদ্রা উপার্জনের কাঠামোর উপরে একটা সরকার কত নির্মম হলে পড়ে এবং একটা সরকার চৌর্যবৃত্তির ক্ষেত্রে কতটা লোভী হলে পড়ে, এরকম একটি দুর্বল অর্থনীতিকে সে আমদানি নির্ভর করার চক্রান্ত করলো একদল লুটেরাকে ধনী করার জন্য। তার চেয়েও দুর্ভাগ্যজনক, একের পর এক এই ধরনের লুটপাটের নীতি যখন ক্ষমতার শিখণ্ডীতে থাকা তার পৃষ্ঠপোষকতায় হলো, ব্যাংক লুট হলো, শেয়ার মার্কেট জালিয়াতি হলো, জ্বালানি নীতি আমদানি নির্ভর করা হলো, এর বিরুদ্ধে কণ্ঠস্বরকে দমন করার জন্য, সারা বাংলাদেশের বিরোধী মতকে দমন করার জন্য শুধু লাঠিচার্জেই ক্ষান্ত হয় নাই, সেটাকে নির্মম করতে 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 গুম, খুন, অত্যাচার, মামলা, মোকদ্দমা থেকে শুরু করে গোটা সমাজকে ভেঙে দিল এবং এক পর্যায়ে আন্দোলন আর রাজনৈতিক আন্দোলনে থাকলো না, একটা সামাজিক আন্দোলনে রূপান্তরিত হলো। ফ্যাসিবাদের বিরুদ্ধে
গোটা বাংলাদেশের সমাজ ঐক্যবদ্ধ হয়েছে এবং সেই কারণে এখন শুধু রাজনৈতিক কারণে পলাতক না, সমাজেও কিন্তু মুখ দেখানো যাচ্ছে না তাদের। এমনকি দেশের বাইরে আমরা দেখেছি পলাতক ফেসিবাদরা প্রবাসীদের মধ্যেও কিন্তু চ্যালেঞ্জে পড়ছেন, প্রবাসীদের কাছেও তারা মুখ দেখাতে পারছেন না। এরকম পরিস্থিতিতে আমাদেরকে মনে করতে হবে দক্ষিণ অঞ্চল কত সৌভাগ্যবান যে আমাদের ভোলাতে মাটির নিচে প্রচুর পরিমাণ প্রাকৃতিক সম্পদ পাওয়া গিয়েছে। কিন্তু এই সম্পদের কোনোই মূল্য থাকবে না যদি এই সম্পদকে উত্তোলন না করি। বিগত সরকার গ্যাস উত্তোলন না করে আমদানিতে গিয়েছে, কারণ উত্তোলন করলে পরে তার লাভ কম, মধ্যস্বত্বভোগী তৈরি করা যায় না। কিন্তু আমাদের সরকার, আমরা আমাদের সর্বোচ্চ নীতিকে নিয়োগ করছি উত্তোলনের কাজে। বিদ্যুৎ কাঠামোকে ধরে রাখার জন্য যেটুকু আমদানি করতে হয় আমরা সেটুকু আমদানি করব, বাকিটা আমরা উত্তোলনের মধ্য দিয়ে আমরা করার চেষ্টা করব। আমাদের খরচ অনেক নিচে আমরা নামিয়ে আনতে পারবো। ফলে দক্ষিণাঞ্চলের স্বার্থ নিয়ে যখন কথা বলবেন, তার মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে ভোলা সহ দক্ষিণ অঞ্চলের মাটির নিচে এবং সাগরের নিচে কি পরিমাণ প্রাকৃতিক সম্পদ আছে সেটাকে গবেষণা করে বের করা এবং ইতিমধ্যেই চিহ্নিত সম্পদকে উত্তোলনের ব্যবস্থা করতে হবে। এই সম্পদ উত্তোলন যদি আমরা করতে পারি, আমাদের এখানে শিল্প কলকারখানা তৈরি হবে। কেননা জ্বালানি যেখানে থাকে সেখানেই শিল্প উদ্যোক্তারা গিয়ে হাজির হন। শিল্প উদ্যোক্তাদের প্রথম শর্তই থাকে জ্বালানি পাওয়া যাবে কিনা। যেই মুহূর্তে আমরা জ্বালানি সরবরাহ নিশ্চিত করতে পারবো, অমনি এখানে বড় বড় শিল্প কলকারখানা গড়ে উঠবে, দেশি এবং বিদেশি বিনিয়োগকারীরা আসবে। যখনই কলকারখানা গড়ে উঠবে তখনই আমাদের এখানে কর্মসংস্থান হবে। যখনই কর্মসংস্থান হবে তখনই আমাদের এখানে রপ্তানিযোগ্য পণ্য উৎপাদন হবে। যখন রপ্তানিযোগ্য পণ্য উৎপাদন হবে তখন আমার বৈদেশিক মুদ্রার উপার্জন বাড়বে। এবং এই পুরো কাজটা করতে গিয়ে দক্ষিণ অঞ্চলের সড়ক যোগাযোগ, দক্ষিণ অঞ্চলের রেল যোগাযোগ, দক্ষিণ অঞ্চলের নৌ যোগাযোগ এবং দক্ষিণ অঞ্চলের আকাশপথের যোগাযোগের প্রবাহ এবং গতি অনেক গুণ বেড়ে যাবে। উন্নয়নের এই গতিশীল চক্রকে গণমাধ্যমের দক্ষিণ অঞ্চলের যারা আছেন তাদেরকে ঐক্যবদ্ধভাবে বের করতে হবে এবং সরকারের সামনে একটা সাদা পত্র হাজির করতে হবে যে দক্ষিণ অঞ্চলের এই হচ্ছে চাহিদা, এই হচ্ছে দাবি। গণমাধ্যমে ব্যাপারে সজাগ আছেন, কিন্তু আমি আরো সজাগ হওয়ার জন্য বলছি। আমি তাদের দৃষ্টি কেবল যার যার দায়িত্ব পালনরত পত্রিকার মধ্যে সীমাবদ্ধ না রেখে আপনাদের দায়িত্বের যে বিশালতা আছে সেই বিশালতাকে এক জায়গায় জড়ো করার জন্য আমি আহ্বান জানিয়ে রাখতে চাই। আমার মতো একজন ক্ষুদ্র ব্যক্তি যেহেতু এই অঞ্চলের পক্ষ থেকে ক্যাবিনেটে বসার সুযোগ হয়, মাননীয় প্রধানমন্ত্রী সহ সমস্ত মন্ত্রীদের সঙ্গে যেহেতু নিয়মিত কথা বলার সুযোগ হয়, দীর্ঘদিনের রাজনৈতিক কর্মী হওয়ার কারণে যেহেতু বাংলাদেশের আমলাতন্ত্র, গণমাধ্যম থেকে শুরু করে বিজনেস লিডার সবার সঙ্গেই কম বেশি ব্যক্তিগত সম্পর্ক আছে, ফলে আপনাদের এই কাজে আমি আপনাদের একজন সহকর্মী হিসাবে কাজ করতে চাই। কিন্তু আমি আবারও বিনীতভাবে বলছি, এই ধরনের কাজ কেবলমাত্র ভাষা ভাষা কথা দিয়ে হবে না। এই ধরনের কাজ করার জন্য সুনির্দিষ্টভাবে স্ট্র্যাটেজিক প্ল্যান লাগবে, সুনির্দিষ্টভাবে একটা কৌশলপত্র তৈরি করতে হবে। বিপ্লবী বাংলাদেশ যেহেতু সবার আগের একটি পত্রিকা, বিপ্লবী বাংলাদেশ গণমাধ্যমের এই দায়িত্বটি পালন করার জন্য একটি উদ্যোগী ভূমিকা পালন করবে, এই আহ্বানও আমি নুরুল আলম ফরিদ সাহেবের মাধ্যমে সকলের কাছে রেখে যেতে চাই। আপনাদের সকলের এই ধরনের সহযোগিতা আমি পেলে আমার পক্ষে তখন সরকারের উচ্চ মহলে, ক্যাবিনেটে এবং আমলাতন্ত্রের মধ্যে, প্রকল্পের মধ্যে, প্ল্যানিং মিনিস্ট্রি থেকে শুরু করে সব জায়গাতে এটাকে কার্যকরী করার একটা সুযোগ তৈরি হয়। আমি সেই আহ্বান এই 56 বছরের প্রতিষ্ঠাবার্ষিকীতে এটাও আপনাদের কাছে আমি করে রাখলাম। একই সঙ্গে আমি গণমাধ্যমকে আহ্বান জানাতে চাই, আমরা যদি আমাদের সমাজের সফট প্রবলেমগুলিকে সফট সলিউশনে না আনতে পারি,
তাহলে আমাদের সমাজ কিন্তু আটকে যাবে। বিশেষ করে গণমাধ্যম এই ক্ষেত্রে সবচেয়ে গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করতে পারে। যেমন নেশার জগতে ছেয়ে যাচ্ছে, ধরা যাচ্ছে না, ছোঁয়া যাচ্ছে না, দেখা যাচ্ছে না, কিন্তু সবাই আমরা টের পাচ্ছি ভবিষ্যৎ প্রজন্মকে কেমন করে নেশায় বুঁদ করে রাখার একটা গভীর ষড়যন্ত্র এবং পরিকল্পনা চলছে। সীমান্ত এলাকাগুলিতে কেমন করে নেশা দ্রব্য উৎপাদন করানো হচ্ছে, বাংলাদেশকে বাজার হিসেবে টার্গেট করে, আমার ভবিষ্যৎ প্রজন্মকে টার্গেট করে সীমান্ত এলাকাগুলিতে এই কাজ করা হচ্ছে। এবং আমরা এটাও দেখেছি সীমান্ত এলাকার কোনো এমপিরা গত সরকারের আমলে শুধুমাত্র নেশার ব্যবসা করেই কোটি কোটি টাকার মালিক হয়েছেন। এবং সেই সমস্ত ব্যবসা কারবারিরা সরকার পরিবর্তন হওয়ার পর এখনকার ক্ষমতাসীন দলে অংশীদার খুঁজে বেড়াচ্ছেন, পার্টনার খুঁজে বেড়াচ্ছেন। এখনকার পুলিশ প্রশাসনের মধ্যে তারা পার্টনার খুঁজে বেড়াচ্ছেন। এরকম গুরুত্বপূর্ণ তথ্য এবং নাজুক নাজুক তথ্য একমাত্র গণমাধ্যমের পক্ষে দেওয়া সম্ভব। বিপ্লবী বাংলাদেশের প্রতিষ্ঠা বার্ষিকীতে গণমাধ্যমের সামাজিক মূল্যবোধ সৃষ্টি করার এই দায়িত্বটিকেও আমি বিনীতভাবে স্মরণ করিয়ে দিতে চাই। কারণ আপনারাই পারেন এই কাজটি করতে। আপনারা যদি সম্মিলিতভাবে অনুসন্ধানী প্রতিবেদন করার মধ্য দিয়ে নেশার উৎস কোথায়, কারবারি কারা, নেশাগ্রস্ত একটা তরুণ কিশোর, তাকে টার্গেট না করে তাকে কে নেশাগ্রস্ত করলো, এবং এটা খুঁজতে খুঁজতে যদি বের করা যায় যে তিনি অনেক প্রভাবশালী একজন ব্যক্তি সমাজ রাজনীতিতে, তখন আপনারা যদি সেটাকে উন্মোচিত করেন, তখনই কেবলমাত্র রাষ্ট্রের পক্ষে ব্যবস্থা নেওয়াটা খুব সহজ হয়ে দাঁড়ায়। আমি এ ব্যাপারেও আপনাদেরকে আহ্বান জানিয়ে রাখতে চাই। এই পুরো ব্যাপারটা করার জন্যই আমাদেরকে একটা নতুন রাজনৈতিক বন্দোবস্ত দরকার। আমাদের নেতা জনাব তারেক রহমান এই নতুন রাজনৈতিক বন্দোবস্তের জন্যই 31 দফার কর্মসূচি ঘোষণা করেছেন, এবং আমরা সেই কর্মসূচির মধ্য দিয়ে বাংলাদেশকে মেরামত করতে চাই, বাংলাদেশকে সংস্কার করতে চাই। রাজনীতি কেবলমাত্রই ক্ষমতা বহন করার, ক্ষমতা ভোগ করার মাধ্যম হতে পারে না। দেশে অবশ্যই সেই ধরনের কৃতি সন্তান থাকা উচিত যারা শহীদ জিয়াউর রহমানের মতো বুক চিতিয়ে নিজের জীবন এবং রক্ত দিয়ে জাতির ভবিষ্যৎ নির্মাণ করবে। ক্ষুদ্র ক্ষুদ্র সংকীর্ণ স্বার্থ নিয়ে রাজনৈতিক প্রক্রিয়াকে ব্যবহার করতে চায় এমনদের সংখ্যা কম নয়, কিন্তু তাদেরকে চিহ্নিত করতে হবে। রাজনীতির অঙ্গনকে কারা কলুষিত করতে চায়, কারা রাজনীতিকে একটা মাস্তানতন্ত্রে পরিণত করতে চায়। রাজনৈতিক নেতৃত্ব এবং গডফাদার এক জিনিস হতে পারে না। রাজনৈতিক নেতৃত্বের আচরণ এবং গডফাদারের আচরণ একরকম হতে পারে না। এই বরিশাল শহরে স্বাধীনতা যুদ্ধের পর থেকে আমরা এই সংকটকে নিজের চোখে দেখেছি। আমি জেলা স্কুলের ছাত্র ছিলাম। এই পথে হেঁটে হেঁটে আমাকে স্কুলে যেতে হতো আমার বাটিখানার বাসা থেকে। এই যাওয়ার পথেই স্বাধীনতা উত্তর বাংলাদেশে দেখেছি কেমন করে স্বাধীন বাংলাদেশের মানুষের স্বপ্ন ফুরিয়ে গিয়েছে, কেমন করে রাজনৈতিক ক্ষমতা, রাষ্ট্র ক্ষমতা, শাসন ক্ষমতা রাজনৈতিক দলের মধ্যেই মাস্তানরা, গডফাদাররা দখল করেছে। এবং সেই ধারাবাহিকতাতে 2024-এর 5ই আগস্ট সেই গডফাদার তন্ত্রের বিরুদ্ধেই কিন্তু বাংলাদেশের মানুষ ফুঁসে উঠেছে এবং গডফাদারদেরকে পালিয়ে যেতে বাধ্য করেছে। অতএব একথা সত্য, জনগণ কিন্তু গডফাদার এবং মাফিয়া তন্ত্রকে গ্রহণ করে নাই, কোনোদিন করবে না। আমাদের দলকেও আমরা সতর্ক করে রেখেছি। আমাদের দলের মধ্যেও গডফাদার সংস্কৃতি, মাস্তানতন্ত্রের সংস্কৃতিকে আমরা প্রশ্রয় দিব না। এটা শহীদ জিয়াউর রহমানের দল, এটা বেগম খালেদা জিয়ার দল, এটা তারেক রহমানের দল। যে সকল রাজনৈতিক নেতা কর্মীরা মুখ খুললেই দুর্গন্ধ বেরোয়, ভালো করে বাংলা ভাষায় কথা বলতে পারে না, মানুষের সঙ্গে সমস্যা নিয়ে কথা বলার জন্য স্বাভাবিক ভদ্রতা বিনয়বোধকে জানে না, এই ধরনের নেতৃত্বকে শহীদ জিয়াউর রহমানের দল, খালেদা জিয়ার দল, তারেক রহমানের দলে প্রশ্রয় দেওয়া যাবে না। এবং
রাজনৈতিক সংস্কৃতি পরিবর্তনের এই কঠিন দায়িত্বটিও রাজনৈতিক সকল দল যাতে করতে বাধ্য থাকে, সেই কারণে গণমাধ্যমকে চাবুকের ভূমিকা পালন করতে হবে। আমি একদিকে যেমন সরকারের মন্ত্রী, একদিকে যেমন রাজনৈতিক কর্মী, আর একদিকে এই দুই দায়িত্বকে পালন করতে হবে দেশের জনগণের জন্য। সেই জায়গা থেকেই আমি গণমাধ্যমকে এই বিনীত পরামর্শগুলি দিয়ে রাখতে চাই। বিপ্লবী বাংলাদেশের প্রতিষ্ঠা বার্ষিকী এই আলোচনাগুলির সঙ্গে প্রাসঙ্গিক। আমি সে কারণেই কথাগুলি আপনাদেরকে বলে রেখেছি। আমি সময় সুযোগ মতো বরিশালের গণমাধ্যমের সকল পর্যায়ের সাংবাদিক বন্ধুদের সঙ্গে বসবো, কথা বলবো। তাদের কাছ থেকে আমি জ্ঞান নেব, পরামর্শ নেব। আমার কথার মধ্যে যদি আরও সমৃদ্ধ করার জন্য তারা কোনো কথা বলতে চান, আমি সেখান থেকে জ্ঞান নেওয়ার জন্য প্রস্তুত আছি। কিন্তু খেয়াল করতে হবে, গণমাধ্যম হচ্ছে সমাজের আয়না। সমাজ কিভাবে চলে তার প্রতিফলন হবে গণমাধ্যমে। কিন্তু আমরা ছোটবেলায় যেমন দেখেছি, মেলা থেকে যে আয়না কেনা হতো, সস্তা আয়না, ওই আয়নায় চেহারা দেখা গেলে কিন্তু নিজের নাক বাঁকা দেখা যেত, নিজের মুখ বাঁকা দেখা যেত। অতএব গণমাধ্যমের আয়না হতে হবে কিন্তু নিখুঁত। খুঁত সম্পন্ন গণমাধ্যম কিন্তু প্রকৃত অর্থে সমাজের চেহারাকে তুলে ধরবে না। অতএব গণমাধ্যমকে নিখুঁত করার দায়িত্ব গণমাধ্যমকে গ্রহণ করতে হবে। তা নাহলে গণমাধ্যম আস্থা হারিয়ে ফেলবে, সাংবাদিকতার পরিচয় সম্মানজনক থাকবে না। এ কথা বলতে কোনো দ্বিধা নেই। আমাদের দেশে এই দীর্ঘ সমস্যার কারণে রাজনৈতিক কর্মী এবং সাংবাদিক কর্মীরা জনগণের কাছে আমরা যৌথভাবে কিন্তু প্রশ্নবিদ্ধ হয়ে আছি। আমি অমুক দল, আমি তমুক দল, আমি অমুক পত্রিকার সাংবাদিক, আমি তমুক পত্রিকার সাংবাদিক। এটা কিন্তু এখন আর সাধারণভাবে কোনো গর্বের বিষয় নয়। এরপরে মানুষ দ্বিতীয় প্রশ্ন করে, বুঝলাম আপনি অমুক কিছু, কিন্তু আপনি ব্যক্তিগতভাবে ভালো মানুষ কি ভালো মানুষ না, দায়িত্ব সঠিকভাবে পালন করেন কিনা, ওটাও আমাদের বুঝতে হবে। এটা একটা ভালো লক্ষণ। এবং মানুষকে জবাবদিহিতা করার, রাজনৈতিক নেতৃত্বকে জবাবদিহি করার, এমনকি গণমাধ্যমকে জবাবদিহি করারও সামাজিক মাধ্যম তৈরি হয়ে গিয়েছে। বিশাল ভবনের একটি গণমাধ্যম মিথ্যা কথা বললেন, আর অমনি মানুষজন ধেই ধেই করে সে কথা বিশ্বাস করলেন, এটা মনে করার কোনো কারণ নাই। সোশ্যাল মিডিয়ার ক্ষমতা এখন বিশাল বিশাল ভবনের চাইতে অনেক বেশি ক্ষমতা রাখে, কিছুই করার থাকে না। অতএব গণমাধ্যমের টিকে থাকার, বিকশিত হওয়ার একমাত্র শর্ত হচ্ছে বস্তুনিষ্ঠতা, বস্তুনিষ্ঠতা এবং বস্তুনিষ্ঠতা। এর বাইরে যে গণমাধ্যম যাবে অথবা যেই সংবাদকর্মী যাবে, তাকে সমাজ বিরোধী হিসেবেই মানুষ চিনবে এবং সময় মতো ক্ষোভ বিক্ষোভ কিন্তু বেরিয়ে পড়বে। আমি জানি এই কথাগুলি আপনারা জানেন। আমি শুধু আপনাদের জানা কথাগুলিকেই আবারও মনে করিয়ে দিচ্ছি। আমাদের অনেক কাজ আছে, আমাদেরকে অনেক দায়িত্ব পালন করতে হবে, যা কেবল সরকারের একার নয়, যা আমাদের সকলকে সম্মিলিতভাবেই করতে হবে। সরকার সব কাজের মাতব্বর না। সরকার হচ্ছে সমস্ত শক্তিকে এক জায়গায় জড়ো করার একটা গুড ম্যানেজার অথবা ব্যাড ম্যানেজার। ব্যাড ম্যানেজার হলে পরে কি পরিণতি হয় আমরা শেখ হাসিনার কাছে দেখেছি, আর গুড ম্যানেজার হলে পরে কি পরিণতি হয় আমরা শহীদ জিয়ার জানাজা থেকে দেখেছি, বেগম খালেদা জিয়ার জানাজা থেকে দেখেছি। অতএব আমরা কিন্তু দেশের মালিক হয়ে যাই নাই। দেশের মালিকরা আমাদেরকে সেবক নিয়োগ করেছে, আমাদেরকে ম্যানেজার হিসেবে নিয়োগ দিয়েছে ভোটের মধ্য দিয়ে। আমাদের যেই নেতাকর্মীদের মধ্যে জনগণ কর্তৃক নিয়োগপ্রাপ্ত একজন কর্মকর্তা কর্মচারীর যে মনোজগৎ, তার বদলে মালিকানার মনোযোগ তৈরি হবে। বুঝতে হবে ওই নেতা কর্মী রাজনীতি বোঝে না এবং দলের জন্য সে বোঝা। অতএব নেতা কর্মীদের কথা বলতে হবে জনগণের সেবকের মতো। সেবকের কণ্ঠ যেমন থাকে, সেবকের আচরণ, সেবকের ভাষা যেমন থাকে, এর বাইরে যখনই কোনো নেতা কর্মী যাবে তখনই জনগণকে উচিত, আপনারা সবাই মিলে, বিশেষ করে গণমাধ্যমের উচিত তাকে স্পটেড করা, তাকে চিহ্নিত করা এবং তাকে সমাজ বিচ্ছিন্ন করে দিতে হবে। আমি আজকে আর কথা বাড়াতে চাই না। আমি খুবই আনন্দিত। এই টাউন হল, আমার শৈশব কৈশোরের স্মৃতি বিজড়িত এই শহর,
স্কুল জীবন এখানে শেষ করে কলেজ জীবন, বিশ্ববিদ্যালয় জীবন আমাকে শহরের বাইরে করতে হয়েছে, যে কারণে পরবর্তীতে আমার একটা গ্যাপ হয়ে গিয়েছে। দীর্ঘদিন পর আমি নিজেও শহরের মানুষ না, এখন আমি গৌরনদীর উপজেলা পর্যায়ের একজন মানুষ। আপনারা শহরে থাকেন, আপনারা আমাদের চাইতে অনেক বেশি শহুরে মানুষ, এবং শহুরে যে সমস্ত জ্ঞান গম্যি বুদ্ধি সবই আপনাদের বেশি। আমরা একটু যারা উপজেলা থেকে আসি, আমরা আপনাদের কাছ থেকে অনেক কিছু শিখতে চাইব, জানতে চাইব, এবং এই শহরের রাজনীতিকে পরিচ্ছন্ন করার ব্যাপারে আপনাদের কাছ থেকে জ্ঞান নিয়েই সেই জ্ঞান দিয়ে আপনাদেরকে সেবা করব। আবারও বিপ্লবী বাংলাদেশকে ধন্যবাদ, শুভেচ্ছা।